শিক্ষা বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের ক্লাস করব। সাবজেক্টের নাম হচ্ছে ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস, সাবজেক্ট কোড 23, 15, 11। আর একবার বলছি, সাবজেক্টের নাম ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস, সাবজেক্ট কোড 23, 15, 11। আজকে আমরা আফ্রিকান ন্যাশনালিজম পড়ব, অর্থাৎ আফ্রিকার জাতীয়তাবাদ। আফ্রিকার জাতীয়তাবাদ কি তা বোঝার আগে বা জানার আগে জাতীয়তাবাদের উপাদান সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। কারণ কোনো সমাজে জাতীয়তার চেতনা বা দানা বাঁধার পেছনে কতগুলো উপাদান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কোনো সমাজের জাতীয়তাবাদ বা জাতীয়তার চেতনা দানা বাঁধার পেছনে কতগুলো বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা মূলত জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা দেখি। যেমন 1 নম্বর হচ্ছে ভৌগোলিক আকাঙ্ক্ষা, 2 বংশগত ঐক্য, 3 ধর্মীয় ঐক্য, 4 ভাষাগত ঐক্য, 5 সাহিত্যগত ঐক্য, 6 অর্থনৈতিক ঐক্য, 7 ভাবগত ঐক্য। এই সকল ঐক্য অর্থাৎ এই সকল উপাদান জাতি গঠনে জনগণকে উদ্বুদ্ধ করে। এখন সব দেশের জাতীয়তাবাদের উপাদান কি এক? তা কিন্তু না। এক একটি দেশের জাতীয়তাবাদের উপাদান এক এক রকমের, অর্থাৎ বিভিন্ন দেশের জাতীয়তাবাদের উপাদান ভিন্ন ধরনের হয়ে থাকে। জাতীয়তাবাদ একটি মানসিক ধারণা, অর্থাৎ জাতীয়তাবাদকে কিন্তু ধরা বা ছোঁয়া যায় না, অর্থাৎ এটি একটি অনুভবের বিষয়। জনগণকে একত্রিত করে জাতীয় রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা জাগাই হচ্ছে এই জাতীয়তাবাদ। তাহলে এটি এমন একটি মানসিক বিষয় যা কি করে, জনগণকে ঐক্যবদ্ধ করে, কি জন্য? একটি রাষ্ট্র, জাতীয় রাষ্ট্র গঠনে সহায়তা করছে। তবে আফ্রিকান জাতীয়তাবাদ কিন্তু একটু ভিন্ন ধরনের। আফ্রিকান জাতীয়তাবাদটা কেমন ভিন্ন ধরনের দেখো। সাধারণ অর্থে বিভিন্ন দেশের জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য থাকলেও বিষয়বস্তু বা উপাদান কিন্তু একই রকমের হয়ে থাকে। তবে আফ্রিকার ক্ষেত্রে এর নিয়ম কিন্তু প্রযোজ্য না। অর্থাৎ আমরা দেখছি যে সাধারণ অর্থে বিভিন্ন দেশের জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য যদিও থেকে থাকে, কিন্তু উপাদানগুলো কিন্তু প্রায় একই ধরনের হয়ে থাকে। শুধুমাত্র এই আফ্রিকান জাতীয়তাবাদটা কিন্তু আমরা একটু ভিন্ন ধরনের দেখতে পাবো। তার কারণ হচ্ছে আফ্রিকান সমাজটা ছিল হচ্ছে গোত্রতান্ত্রিক বা গোত্র ভিত্তিক সমাজ। এটি নিয়ে কিন্তু অনেক মতবিরোধ আছে। আফ্রিকান জাতীয়তাবাদ বিশেষজ্ঞ এন.সি. থল তার আফ্রিকান ন্যাশনালিজম গ্রন্থে যে কথাটি বলেছেন সেটা তোমরা একটু খাতায় লিখে নিতে পারো। আমি বলছি, আফ্রিকান ন্যাশনালিজম ইজ এ পলিটিক্যাল ফিলিং। আরেকবার বলছি, আফ্রিকান ন্যাশনালিজম ইজ এ পলিটিক্যাল ফিলিং ম্যানিফেস্টিং এগেইনস্ট দ্য ইউরোপিয়ান রুল। দেখো পুরোটা আমি আরেকবার বলছি, আফ্রিকান ন্যাশনালিজম ইজ এ পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল ফিলিং ম্যানিফেস্টিং এগেইনস্ট দ্য ইউরোপিয়ান রুল। এখানে শুধু রাজতন্ত্রের কথা বলা হয়েছে, যার কারণে এটি কিন্তু পূর্ণতা লাভ করেনি। কোলেমান বলেছেন, আফ্রিকান জাতীয়তাবাদ হলো এক ধরনের সচেতনতা যা একটি জনগোষ্ঠীকে একতাবদ্ধ থাকতে অনুপ্রাণিত করে। দেখো কোলেমান কি বলেছেন, আফ্রিকান জাতীয়তাবাদ হলো এক ধরনের সচেতনতা যা কি করে, একটি জনগোষ্ঠীকে একতাবদ্ধ করতে অনুপ্রাণিত করে। অর্থাৎ এটি কিন্তু পূর্ণতা লাভ করেছে, কারণ এটির কিন্তু একটি বাস্তবতা আছে। দেখো তারপর, সুতরাং প্রচলিত অর্থে যে জাতীয়তাবাদের কথা বলা হয় আফ্রিকার জাতীয়তাবাদ ছিল তার থেকে কিন্তু একটু ভিন্ন। জাতীয়তাবাদ গড়ে তুলতে হলে একত্রে বাস করার যে মানসিকতা প্রয়োজন আফ্রিকান জনগণের তা ছিল না। কারণ আমি পূর্বে বললাম যে তারা ছিল গোত্র ভিত্তিক সমাজের অন্তর্গত,
আর গোত্রভিত্তিক বলতে দেখো যে একটি গোত্র আরেকটি গোত্র থেকে সম্পূর্ণ ভিন্নভাবে গড়ে ওঠে, ভিন্নভাবে বসবাস করে, তাদের সংস্কৃতি ভিন্ন, তাদের ধর্ম ভিন্ন, তাদের দেবতা ভিন্ন এবং প্রত্যেকটা গোত্রের গোত্রপতির মন মানসিকতাও ভিন্ন, যার কারণে এক গোত্রের সাথে আরেক গোত্রের কখনোই মিল হয় না। আর জাতীয়তাবাদটার মেন কথাই হচ্ছে একতাবদ্ধ যদি না হতে পারে তাহলে কিন্তু জাতীয়তাবোধের সৃষ্টি হবে না। ইউরোপীয় শক্তির বিপরীতে আফ্রিকান জনগণের স্বাধীন হবার আশা আকাঙ্ক্ষা ও চেতনার সমন্বয়ে আফ্রিকার জাতীয়তাবাদ গড়ে উঠেছে। এখন আমরা আসলাম কিন্তু আসল কথাই, যে দেখো অন্য জাতীয়তাবাদটা কেমন এবং আফ্রিকান জাতীয়তাবাদটা কেমন। ভিন্ন দেশ, অন্যান্য দেশে জাতীয়তাবাদটা আমরা দেখলাম, আর আফ্রিকান জাতীয়তাবাদটা একটু ভিন্ন। আমরা কেন বলছি, যে দেখো শুধুমাত্র ইউরোপীয়দের কাছ থেকে স্বাধীন হবে, ওরা শুধুমাত্র ইউরোপীয়দেরকে তাড়াতে চেয়েছিল, এটাই হচ্ছে তাদের জাতীয়তাবাদ। অর্থাৎ শুধুমাত্র তারা ইউরোপীয়দের কাছ থেকে, ইউরোপীয় শক্তির বিপরীতে আফ্রিকান জনগণের স্বাধীন হবার আশা আকাঙ্ক্ষা ও চেতনার সমন্বয়ে আফ্রিকান জাতীয়তাবাদ গড়ে ওঠে। অর্থাৎ শুধুমাত্র তারা চেয়েছিল যে আফ্রিকান জনগণ আমরা একসাথে থাকব, ইউরোপীয় শক্তিরা এখান থেকে বিতাড়িত হয়ে চলে যাক। এই মন মানসিকতাটাই শুধুমাত্র ছিল আফ্রিকান জাতীয়তাবাদের মূল কথা। লর্ড হ্যালি এই জাতীয়তাবাদকে আফ্রিকান জাতীয়তাবাদ বলেছেন। জাতীয়তাবাদের বিকাশের বাহ্যিক উপাদান, আরেকটা হয় হচ্ছে বলা যায় অভ্যন্তরীণ উপাদান। অর্থাৎ অভ্যন্তরীণ উপাদান একরকম এবং বাহ্যিক উপাদান আরেক রকম। আমরা আজকে বাহ্যিক উপাদান সম্পর্কে একটু আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট তোমরা লিখে নাও, ঔপনিবেশিক শক্তির চরিত্র ও সংস্কৃতি। ঔপনিবেশিক শক্তি বলতে আমরা কি বুঝি, যে ইউরোপীয়দেরকে আমরা বলছি, কারণ ইউরোপীয়রা আফ্রিকায় এসে ঔপনিবেশিক শাসন কায়েম করেছিল, তাহলে ঔপনিবেশিক শক্তি আমরা বলছি ইউরোপীয়দেরকে। তাহলে ঔপনিবেশিক শক্তির চরিত্র ও সংস্কৃতি, এটা 1 নম্বর পয়েন্ট। ব্রিটেন ও ফ্রান্স তাদের অধিকৃত এলাকায় যথাক্রমে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এসব খেলাধুলায় অংশগ্রহণকারীরা, এই যে দেখো ফুটবল এবং ক্রিকেট খেলার টুর্নামেন্ট দিলে কি হয়, গোত্রের মানুষগুলো কি হয়, কাছাকাছি আসার একটা সুযোগ পায়, যার কারণে বলছে যে ফ্রান্স এবং ব্রিটেন কি করেছিল, তাদের অধিকৃত এলাকায় যথাক্রমে ফুটবল এবং ক্রিকেটের টুর্নামেন্ট আয়োজন করেছে, যার মাধ্যমে কি হয়েছে, এই অংশগ্রহণকারী ছিল যারা খেলাধুলায়, তারা একে অন্যের কাছাকাছি আসার একটা সুযোগ পেয়েছে, এতে করে তাদের মধ্যে ভ্রাতৃত্বের একটি সৃষ্টি হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আফ্রো আমেরিকানদের অবদান, অর্থাৎ রোল অফ আমেরিকান। দেখো 2 নম্বর পয়েন্ট, এটা আফ্রো আমেরিকানদের অবদান। আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আফ্রো আমেরিকানরা। এসব নেতৃত্বের আদিনিবাস ছিল আফ্রিকায়, কিন্তু বর্তমানে তাদের বসবাস হচ্ছে আমেরিকায়। পূর্বে তাদের বসবাস ছিল আফ্রিকায়, তাদের কিন্তু জীবন কেটেছে আমেরিকায়। এদের পূর্বপুরুষদের দাস হিসেবে নিয়ে আসা হয়েছিল আমেরিকায় এবং পরবর্তীতে তারা বংশানুক্রমিকভাবে সেখানেই থেকে যায়। এরা দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল 1865 সালের পর। এরা আফ্রিকা থেকে দূরে থাকলেও নিজেদের আফ্রিকান বলে কিন্তু তারা গর্বিত হতো। এরা পাশ্চাত্য শিক্ষা কিন্তু গ্রহণ করেছিল ঠিকই, কিন্তু তাদের মন কিন্তু পড়ে থাকতো আফ্রিকায়। আফ্রিকায় ফিরে এসে জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা এবং লেখনীর মাধ্যমে জাতীয়তাবাদ বিকাশে কিন্তু তারা সহায়তা করেছিল। এডওয়ার্ড ব্লাইডেন আফ্রো আমেরিকান ছিলেন। তারপর মার্কাস গার্ভে ফিরে চলো আফ্রিকা নামের যে আন্দোলন হয়েছিল আমেরিকায়, সেটির নেতৃত্ব দিয়েছিলেন। তারপর অধ্যাপক ডুবয়, তারপরে আরেকজন হচ্ছে ডক্টর আর.এ. আরমাতো। এরা সব ফিরে চলো আফ্রিকা এই নামে একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছিলেন আমেরিকায়। তারপর ক্লাউক ম্যাকি নামের তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। এই কবি কি করেছিলেন, তার লেখনীতে কি সুন্দরভাবে একটি কবিতা লিখেছিল দেখো। তিনি হারানো অতীতকে সর্বদা খুঁজে বেড়াতেন,
তার যে সুন্দর লেখনী ছিল সেটি হচ্ছে, আমার মধ্য থেকে হারিয়ে গেছে কিছু চিরদিনের জন্য, আমার হৃদয় আজ যেন প্রাণ শক্তি শূন্য। দেখো কত সুন্দর কথা এবং কত দুঃখ সহ, কত আবেগ সহ তিনি এই কথাটি লিখেছেন। আরেকবার পড়ি, আমার মধ্য থেকে হারিয়ে গেছে কিছু চিরদিনের জন্য, আমার হৃদয় আজ যেন প্রাণ শক্তি শূন্য। এরপর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আফ্রিকার জাতীয় নেতৃবৃন্দের অভিজ্ঞতা। আরেকবার বলছি 3 নাম্বার পয়েন্ট, আফ্রিকার জাতীয় নেতৃবৃন্দের অভিজ্ঞতা। আফ্রিকায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করা হলে বহু আফ্রিকান কিন্তু পাশ্চাত্য শিক্ষা নেওয়ার জন্য বাইরে যায়, উচ্চশিক্ষা লাভ করে এবং বাইরে গিয়ে কিন্তু তারা অনুভব করতে পারে যে কতটা বৈষম্য সাদা এবং কালোর মধ্যে। কারণ আমি ঘর থেকে বাইরে না গেলে কিন্তু আমি আমার অবস্থানটা বুঝতে পারবো না। ঠিক তেমনি আফ্রিকানদের এই সুযোগ এসেছিল ঠিকই ঔপনিবেশিক শাসনের ফলে, যে তারা বাইরে গিয়ে পরবর্তীতে পড়াশোনার সুযোগ পাবে, উচ্চশিক্ষা লাভ করবে, কিন্তু এর দ্বারাই তারা কিন্তু বুঝতে পেরেছিল তাদের অবস্থান এবং বাইরের বৈষম্যটা কিন্তু তারা লক্ষ্য করতে পেরেছিল, কারণ তারা বাইরে গিয়ে বর্ণ বৈষম্যের শিকার হয়েছিল। পাশ্চাত্য শাসকবর্গের শাসন ও শোষণ সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা নিয়ে তারা ফিরেছিল। এখান থেকেই তাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। 4 নাম্বার পয়েন্ট, 2 মহাযুদ্ধের প্রভাব। 1884 সালে বার্লিন সম্মেলনে বিসমার্ক বলেছিলেন একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে, আমরা সাদারা যদি নিজেদের মধ্যে মারামারি করি তবে কালোরাও কিন্তু সুযোগ নেবে। বার্লিন সম্মেলন সম্পর্কে পূর্বে আমি একটি ক্লাস কিন্তু দিয়েছি অলরেডি। দেখো তাহলে বার্লিন সম্মেলনে গুরুত্বপূর্ণ কথাটি কি, বিসমার্ক বলেছিলেন যে আমরা সাদারা যদি নিজেদের মধ্যে মারামারি করি তাহলে কালোরাও সুযোগ নিবে। এই কথাটি কতটা গুরুত্বপূর্ণ, তিনি বোঝাতে চেয়েছিলেন যে নিজেদের মধ্যে আমরা ঝগড়াঝাটি যদি শুরু করে দিই বা মারামারি শুরু করে দিই তাহলে কি হবে, অন্যরা দুর্বল হলেও এর মধ্যে কিন্তু ঢুকে পড়ার বা এই সুযোগটা কিন্তু গ্রহণ করার তারা একটি সুযোগ পাবে। এরপর দেখো, এবং এর প্রমাণ মিলেছিল কিন্তু 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ। 2 বিশ্বযুদ্ধের পরপরই তারা আক্রমণাত্মক হয় এবং ঘানা অর্থাৎ আফ্রিকান দেশ ঘানা প্রথম 1957 সালে স্বাধীনতা ছিনিয়ে আনে কাদের কাছ থেকে, ইউরোপিয়ানদের কাছ থেকে। তার মানে জার্মানির যে বার্লিন সম্মেলনে বিসমার্ক যে কথাটি বলেছিলেন তা কিন্তু সত্য হয়ে গেল 1957 সালে, যে আমরা নিজেদের মধ্যে যদি মারামারি করি কিন্তু কালোরা কিন্তু সুযোগ নিবে। যে সুযোগটা কিন্তু নিয়েছিল আফ্রিকানরা 1957 সালে ঘানার স্বাধীনতা প্রাপ্তি কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। 1939-এর 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং জার্মান কর্তৃক পোল্যান্ডে আক্রমণের মাধ্যমে। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। 1776 আমেরিকা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীন হয়। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে ফরাসি বিপ্লব। 1789 ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়। এর স্লোগান ছিল একটি খুব সুন্দর স্লোগানটি হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। তাহলে ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? সাম্য, মৈত্রী, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। সারা বিশ্বের মানুষকে কিন্তু এই স্লোগানটা কি করেছিল বলতো, একটু মাথা ঘামিয়ে, কি করেছিল? সকলকে কি করেছিল? সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছিল এক হওয়ার জন্য। দেখো কত সুন্দর একটি স্লোগান, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। এটি কি করেছিল? আমি আরেকবার বলছি, সারা বিশ্বের মানুষকে জাতীয়তাবাদে অনুপ্রাণিত করেছিল, জাতীয়তাবাদের জন্য আর কি অনুপ্রাণিত করেছিল। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে রুশ জাপান যুদ্ধ। 1904-05 রাশিয়ার পরাজয় হয় রুশ জাপান যুদ্ধে। এশিয়ার ক্ষুদ্র দেশ জাপানের কাছে ইউরোপীয় দেশ রাশিয়ার পরাজয় একটি খুব কষ্টদায়ক বিষয়। এশিয়ার ক্ষুদ্র দেশ জাপানের কাছে ইউরোপীয় বিশাল দেশ রাশিয়ার পরাজয় হয়। এটি কিন্তু রুশ জাপান যুদ্ধে, যেটি খুব আশ্চর্যের বিষয়
কারণ জাতীয়তাবোধের কিন্তু তৈরি হয়ে গেছে, জাতীয়তাবাদ কিন্তু উৎপন্ন হয়ে গেছে, যেটা না হলে কিন্তু এটা সম্ভব ছিল না। আগামী ক্লাসে জাতীয়তাবাদের অভ্যন্তরীণ উপাদান সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক। যে ক্লাসটা নিলাম, কি ক্লাস নিলাম বলো তো? আজকে পড়ালাম জাতীয়তাবাদের বিকাশের বাহ্যিক উপাদান, আফ্রিকার জাতীয়তাবাদ বিকাশের বাহ্যিক উপাদান সম্পর্কে আজকে আলোচনা করলাম। আগামী ক্লাসে অভ্যন্তরীণ উপাদান সম্পর্কে আলোচনা করব। তোমরা ক্লাসটা আরেকবার দেখবা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে নিবা। সামনের ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।